সাতক্ষীরায় গাজী নজরুলের বিরুদ্ধে আজও বিক্ষোভ। এমপি পদে থাকা না থাকা ইস্যুতে সংসদের চিঠির দিকে তাকিয়ে ইসি। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইলে ভিডিও ধারণ, ক্যান্টিন পরিচালককে পিটিয়ে পুলিশের সোপর্দ। নিরাপত্তার দাবিতে প্রশাসনিক ভবনে তালা। রাজধানী গাজীপুর সহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। গ্যাসের লাইনে গ্যাস এই সমস্যা কি, এখন গাড়ি তো ধরেন ভাইরামো গ্যাস না থাকলে তো রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেল। এরপর থেকে তো সমস্যা হইতে আছে গ্যাসের। আর বাংলাদেশে হলে গ্যাস উৎপাদন হয়, তারপর কেন এত সংকট হবে? আখাউড়ায় 6 বছরেও শেষ হয়নি তিতাস নদীতে সেতু নির্মাণ কাজ, ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার। ঠিকাদার ও সরকারি দপ্তরের পাল্টাপাল্টি দোষারোপ। অলরেডি আর্টসের ডিজাইন দিছে, কিন্তু দিলে কি হবে, অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। চূড়ান্ত চিঠি দিচ্ছি, যদি স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব। মৌলভীবাজারে হাজারো কমলা ও মাল্টা গাছ কাটা নিয়ে আলোচনা সমালোচনা। চাঁদা না পেয়ে বাগান উচ্ছেদের অভিযোগ। বনভূমি দখলমুক্ত করতেই অভিযান, দাবি বন বিভাগের। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত খুলনা বেতার কেন্দ্র ঘুরে দাঁড়াতে পারেনি 2 বছরেও। পূর্ণাঙ্গভাবে চালুর দাবি শিল্পী কলাকুশলীদের। 2 বছর ধরে এই জায়গাটা এভাবেই পড়ে আছে। 45 বছর ধরে এই বেতারের সঙ্গে জড়িত এবং কাজ করছি। এই 2 বছর কোনো কাজকর্ম নাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছেন 3 বার। বলেছেন উপকূলের মানুষের ভাগ্য বদলের কথা। নারীদের পর্দা করা, নীতি নৈতিকতার কথা বলা মানুষটির অন্তরালের খবর সামনে আসার পর লজ্জিত নিজ এলাকার মানুষ। জামায়াত থেকে বহিষ্কার হলেও এমপি পদ থেকে তাকে অপসারণের দাবিতে চলছে আন্দোলন। সাতক্ষীরার উপকূলীয় জনপদ গাবুরার বাসিন্দা গাজী নজরুল ইসলাম 1991, 2001 ও 2026 সালে সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য। সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে এরই মধ্যে খুঁজছেন দলের পদ। একজন বয়স্ক রাজনীতিবিদের এমন কাণ্ডে লজ্জিত এলাকাবাসীও। উনি যে কার্যকলাপটা করেছেন তাতে করে আমাদের ঘৃণা হয় যে উনি যে সংসদে না যেতে পারেন। খুব একটা গর্ব ছিল যে গাবুরার ছেলে এমপি শ্যামনগর সাতক্ষীরা 4-এর, কিন্তু এমন এক পরিস্থিতি, এমন এক কার্যক্রম কাজ হয়ে গেছে যা ধারণার বাইরে, কল্পনা করা যায় না। আচার আচরণ কোনো দিকে খারাপ মনে করিনি, কিন্তু দাঁড়িয়ে এক্ষুনি দেখছি তার কার্যকলাপ খুবই খারাপ, তার জন্য আমরা খুব দুঃখিত। গেল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক নারীর সাথে গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও। দল থেকে বহিষ্কার করলেও এমপি পদ থেকে তাকে অপসারণের দাবিতে নির্বাচনী আসনে চলছে লাগাতার বিক্ষোভ সমাবেশ। 18 বছর মেয়ে নিয়ে যে একের পর এক বিবৃতি দিয়েছে, কখনো বলেছে ক্ষমা চেয়েছে, কখনো বলেছে আমার বিবাহিত স্ত্রী। মূলত তারই প্রতিবাদে আজকে আমরা এখানে সমাবেশ। 70 বছরের বড় যদি 16 বছরের একটি নারী নিয়ে ধরা খায়, তাহলে উনি 71 সালে ওই মুক্তিযোদ্ধার মাঠে কি যুদ্ধের ভূমিকায় ছিল, নাকি 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নেবার ভূমিকায় ছিল? বহিষ্কারের পর নিজ দলের সমর্থকরাও বিচার চান এই এমপির। ইসলামী দল আল্লাহর কোরআন মানে, আল্লাহর কোরআন অমান্য করলে
তার ঠিক ইসলামিক আইনে শাস্তি হোক। এই অপরাধের সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হোক, এমপি থেকে তাকে বাতিল করা হোক। ঘটনার পর থেকে লোকচক্ষুর আড়ালে জামাত এমপি গাজী নজরুল। এরই মাঝে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তার আরেকটি ভিডিও। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দল থেকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর এবার ইসিকে চিঠি দিয়ে তা অবহিত করেছে জামায়াত। চিঠিটি যাচাই বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কমিশন। এদিকে দল বহিষ্কার করলেও নৈতিক স্খলনজনিত কারণে সংসদ সদস্য পদ হারানোর কোনো আইনি ভিত্তি নেই জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। বলেন, কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবে ইসি। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুলের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। সম্প্রতি জামাত নেতা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে বুধবার জামাতের পক্ষ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা আসে। তবে দলীয় বহিষ্কারের পর সাতক্ষীরা 4 আসনের এমপি পদ হারাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। বলেন, সংসদ থেকে চিঠি পেলেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কমিশনার মাসুদ জানান, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও তার পদ বাতিলের এখতিয়ার নেই আইনে। জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি বলেও জানান কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন পরিচালকের বিরুদ্ধে। তাকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। এই ঘটনার বিচার সহ নিরাপত্তার দাবিতে সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীরা। অংশ নেননি ক্লাস পরীক্ষাতেও। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে বুধবার রাতে ক্যান্টিন পরিচালক ইমাম হাসানকে ধরে পিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে শিক্ষার্থীদের মাঝে। বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। বন্ধ থাকে ক্লাস পরীক্ষাও। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ক্যান্টিন পরিচালকের মোবাইলে একাধিক ভিডিও পাওয়া গেছে। ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করত সে। এটা তো আসলে বলার ভাষা নাই যেটা কি ধরনের একটা কাজ। এখন মেয়েরা এত ট্রমাটাইজড হয়ে গেছে এই বিষয়টা নিয়ে, এখন ওয়াশরুমে যাইতেও তো তাদের ভয় কাজ করবে। আসলে আমরা গত দিন রাত্রে জানতে পারি যে এরকম একটা জঘন্য ঘটনা ঘটছে এবং গত 6 মাস ধরে এটা হয়ে আসতেছে। তো এটার প্রতিবাদে সবকিছু এখন ক্লাস টাস সব বর্জন করা হয়েছে। যতদিন না পর্যন্ত এটা সুস্থ বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সব কার্যক্রম বন্ধ রাখবো। শিক্ষার্থীদের আরও অভিযোগ, যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরাও। বিগত প্রভোস্ট উনি হচ্ছে ক্যান্টিনের পাশে গণরুম স্ট্যাবলিশ করে গেছে এবং ক্যান্টিনে ছেলেদেরকে কাজ করে এক্সেস দিয়েছে। এবং এই যে ঘটনা, আমরা মনে করি এটা একদিনের ঘটনা না। যে আউটসোর্সিং করা হয় যে সার্ভিসগুলো, যেমন আমাদের ক্যাফে, আমাদের লন্ড্রি, এরকম আরো কিছু কিছু সার্ভিস আছে। তো এদের কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড আরো ভালোভাবে একটু চেক করে নেওয়ার জন্য। প্রয়োজনে সেখানে সব ফিমেল ওয়ার্কার দেওয়ার যদি ব্যবস্থা করা যায় সেটা হয়তো বিষয়টাকে আর একটু
ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার জন্য সেটা হয়তো একটা কাজ হতে পারে। তদন্ত কমিটি গঠন করা সহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হল প্রভোস্ট। আমরা তাদের যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি। কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন পরিচালক বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। সিএনজি সংকট কেবল ঢাকাতে নয়, আছে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলাতেও। এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, কমছে আয় আর অনিশ্চয়তায় পড়েছে হাজারো চালকের জীবিকা। বাসাবাড়িতেও গ্যাস সংকট চরমে। বিশেষ করে দিনের অধিকাংশ সময় মিলছে না লাইনের গ্যাস। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অনেক পাম্পেই গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। পাম্পের কর্মীরা জানান কয়েকদিন ধরেই কার্যত অলস সময় পার করছেন তারা। তবে গ্যাসের আশায় কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালকদের। আমি সকাল 6টায় বের হয়েছি, গাবতলী, মোহনা গেছি, শাহনাজে গেছি, ঢেন্সো গেছি, তারপরে আসলাম মগবাজার, সেখানেও গ্যাস পাই নাই। আমাদের তো শুধু সমস্যা না, যাত্রীদেরও সমস্যা, ভোগান্তি। এটা একটা ভোগান্তি না। কালকে 6 ঘন্টা পয়সা থেকে গ্যাস পাইছি, শুধু 50 গ্যাস। সকালবেলা যে টিপটা নিছি আমি তো এখনো জায়গা মতো পৌঁছা দিতে পারিনি, কালকে রাইতেও গ্যাস পাইনি। দু একটি পাম্পে সরবরাহ থাকলেও চাপ কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। ফলে সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস নেব 6:30 বাজে লাগাইছে, এখনো গ্যাস নাই। 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, 120 টাকার গ্যাস দেবো। চালকরা বলছেন গ্যাস সংকটের কারণে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে ও যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। সিএনজি ফিলিং স্টেশনগুলোর দায়িত্বশীলরা জানান কয়েকদিন ধরে স্বাভাবিক নেই সরবরাহ। ঠিক হওয়ার কোনো মেসেজ নাই। আমরা সকাল থেকেই বসে আছি, গ্যাস লাইনে নাই। আমরা গাড়ি সব লাইনে বসে রয়েছে, বলতেছি, তাও তারা যাচ্ছে না। আমরা তো কম্প্রেসারে চালাই, অনেকে কম্প্রেসারে চালায় না, এতে আরো চালাইলে কোম্পানির লস। একই অবস্থা রাজধানীর বাইরেও, বিশেষ করে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের অধিকাংশ জেলার সিএনজি পাম্পেও আছে গ্যাসের সংকট। গাড়ি তো ধরেন বাইরেমো গ্যাস না থাকলে তো রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে একটা ঝামেলায় পড়ে যায়। এই কারণে আমরা গাড়ি যেতে পারতেছি না। এদিকে বাসাবাড়িতে রান্নার চুলায় গ্যাস নেই বললেই চলে। আগে দিনের বেলায় যাও গ্যাস মিলতো, কদিন ধরে তাও নেই। ফলে দুর্ভোগ পৌঁছেছে চরমে। কাটাকুটা করছি, কালকের থেকে গ্যাস নাই, রান্নাবাড়ি করতে পারছি না। আগে তো গ্যাস থাকতো, এখন তো গ্যাস থাকেই না। সংকট সমাধানে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি সকলের, অন্যথায় আরও স্থবির হয়ে পড়বে জনজীবন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে যানবাহনের সারি কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন জানাবেন আমাদের। রাব্বি, আমি যদি এই পাম্পের সারি সম্পর্কে বলি তাহলে বলবো প্রায় 1.5 কিলোমিটার হয়েছে। সেটি একটু প্রাথমিক যে সিরিয়ালটা সেটি একটু দেখাবো। তবে এর আগে সেটি এখানে একটি চিত্র দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা গ্যাস নিচ্ছে তারা সকলে আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেটি আমি এখানে যারা একজন চালক রয়েছে, আমরা চালকের সাথে কথা বলি। কতক্ষণ পর গ্যাস নিচ্ছেন? 2 ঘন্টার উপরে। সিরিয়ালে ছিলেন? 2 ঘন্টার উপরে সিরিয়াল। রাব্বি, এই হতো একটি সিএনজি চালক। এছাড়াও আমরা যে বিষয়টি দেখেছিলাম যে একটি ড্রাইভার কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা হয়েছে, কেউ এখন একটু স্বাভাবিক হচ্ছে। তবে এই মাত্রাটা আসলে সকাল থেকে সবচেয়ে বেশি আমরা দেখেছি ভোগান্তিত হয়। তবে এই যে পাম্পটি রয়েছে অর্থাৎ গাজীপুরের সদর যে জোন একটি পাম্প, এই পাম্পটিতে আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইন ছিল, সেই লাইনটি এখন অনেকটাই কমছে। এখনও 1.5 কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ সারি রয়েছে। কেউ বলছে
বলছে 4 থেকে 5 ঘন্টা, কেউ কেউ বলছে 2 ঘন্টা। অর্থাৎ তাদের যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন দ্রুত গতিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করছে। তবে সবচেয়ে বিড়ম্বনা রয়েছে সেটি হচ্ছে রাব্বি, যে এখানে দেখেছিলাম যে যারা উবার চালায় তারাই সবচেয়ে বেশি আসলে ভোগান্তিতে পড়ছে। অর্থাৎ এখানে 3 থেকে 4 ঘন্টা দিনের ব্যয় করতে হচ্ছে, যে কারণে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। রাব্বি, পলাশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর ওপর প্রায় 20 কোটি টাকা ব্যয়ের একটি সেতুর নির্মাণ কাজ 6 বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের পর 5 দফা মেয়াদ বাড়িয়েও থমকে আছে সকল কার্যক্রম। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন আশপাশের কয়েক হাজার মানুষ। সেতুটি তৈরি হলে আখাউড়া থেকে সদর উপজেলায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারতেন স্থানীয়রা। যাতায়াতের সুবিধা পাবেন শিক্ষার্থী, রোগী ও কৃষকরাও। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি বাসিন্দাদের। অসুস্থ শরীর, তীব্র যন্ত্রণা, তবুও অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালের পথে রোগীকে উঠতে হচ্ছে টুকরিতে চেপে। এরপর নৌকায় পাড়ি দিতে হবে তিতাস নদী। একটি সেতুর অভাবে প্রতিদিন এমনই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। আধুনিকতার এই সময়ে তাদের জীবন যেন থমকে আছে অবহেলার এক দীর্ঘ অপেক্ষায়। 2020 সালের অক্টোবরে কৃষ্ণনগর গ্রামের তিতাস নদীর ওপর 208 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2023-এর ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল সেতুটি, কিন্তু 5 বার সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এর ফলে কৃষ্ণনগর, ভবানীপুর, বরিশাল সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন। সন্ধ্যার পর এই পথে চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন এসব বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, নারী, রোগী ও কৃষকদের। নৌকা না পাইলে আমরা অনেক বড় কষ্ট হয়, আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা যাতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে অনেক সময় বাজারে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কত ছাত্রছাত্রী তো মারা গেছে, ওই বা ওখানে ছাত্রছাত্রী যাইতে ভয় ভিত্তি করে আয় না, স্কুলে যাইতে চায় না। প্রায় 6 বছর পেরিয়ে গেলেও সেতুর মাঝে 44 মিটার দীর্ঘ মূল স্প্যান, রেলিং, ডেক স্ল্যাব সহ বেশ কিছু নির্মাণ কাজ এখনো বাকি হয়নি। দুই পাশের অ্যাপ্রোচ সড়কও। এর মধ্যে গত 1 বছর ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। ছেলে মেয়ে লইয়া এই পারে আইতাম পারি না, যেতাম পারি না, খুব কষ্ট করতেছি। ব্রিজের অত্যাবশ্যক অতি তাড়াতাড়ি এই ব্রিজকে সম্পূর্ণ করার জন্য বিনীত আবেদন করছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই বিলম্বিত হয়েছে নির্মাণ কাজ। আর্টসের একটা ডিজাইনের জটিলতা ছিল, এই জটিলতাটা কাটছে, অলরেডি আর্টসের ডিজাইন দিছে, কিন্তু দিলে কি হবে, অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে, ঠিকাদারের লোকবল ও নির্মাণ সামগ্রীর সংকটের কারণেই দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় 70% কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মাঝখানের একটা স্প্যান আছে যেটা আর্টস গার্ডার স্প্যান। এই স্প্যানটা একটু স্পেশাল টাইপের, এটা ঠিকাদারের সেন্টারিং এর একটু অভাব আছে এবং দক্ষ মিস্ত্রিও লাগে, যেটা তারা কালেক্ট করছে। তাকে চূড়ান্ত চিঠি দিয়েছি, যদি স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব। উপজেলা প্রশাসন বলছে, বিভিন্ন অভিযোগ থাকায় পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। তবে মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে আবারও সেতু নির্মাণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন বর্তমান ইউএনও। কাজের ধীরগতির কারণে আমাদের যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, আদার সে তাড়াতাড়ি কাজ করে দিবে, অথবা তাকে যেই বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি যারা আছেন, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয়েছে প্রায় 1200 ফলদ, কমলা ও মাল্টা গাছ। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগান করতে বন বিভাগের কিছু কর্মকর্তাকে নিয়মিত অর্থ দিতেন তিনি। এবার অতিরিক্ত টাকা না দিতে পারায় বাগান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, সরকারি বনভূমি দখলমুক্ত করতেই আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে। সরকার বীজ দিচ্ছে, বলছে যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান। স্যার, এই দেশটার কি পরিণতিটাই? তাদেরকে সামান্য চাঁদা না দেওয়ার কারণে স্যার আমার এত
কষ্ট এত টাকা খরচ করে গান আমার এই দেখেন স্যার কি করছে মাটির সাথে মিশিয়ে দিছে। এভাবে অভিযোগ করছিলেন কৃষক আলী মোল্লা। তিলে তিলে ৮ বছরে গড়ে তোলা কমলা ও মাল্টা বাগান, ফলে ভরা গাছগুলোই ছিল পরিবারের একমাত্র স্বপ্ন আর জীবিকার ভরসা। কিন্তু একদিনের উচ্ছেদ অভিযানে সেই বাগান পরিণত হয়েছে বিরানভূমিতে। রাস্তা নামাই দিছে স্যার, দেখেন আমি আজকে হাজার হাজার টাকা দিইনি এই বাগানটার ফলটা ছাড়া যদি আমি 2 মাস পরে বিক্রি করতাম তাইলে না হলে আমি 1 থেকে 1.5 কোটি টাকার ফল বিক্রি করতে পারতাম স্যার। এখানে আমি চাঁদা না দেয়ায় কেটে ফেলা হয়েছে কৃষকের 1200 ফলন্ত কমলা ও মাল্টা গাছ। বন বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। কাণ্ড তার তাণ্ডব চালাইছে স্যার, হলো প্রীতম বড়ুয়া আর হলো অর্জুন কান্তি দস্তিদার। তারা আমার নিজে আমার বাড়িতে আসছে টাকা দেন, আমি টাকা দিই নাই, আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে সাদা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আলী মোল্লা বন বিভাগকে নিয়মিত মাসোহারা দিয়ে 5 একর জমিতে চাষাবাদ করে আসছিলেন। কৃষকের অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের নামে কেটে ফেলা হয় কমলা ও মাল্টা গাছ। কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই। 3টা মাস সময় দিলে আমরা চারা বিক্রি করতাম, কমলার চারাগুলো বিক্রি করতাম, ফল বিক্রি করতাম, আনারসের চারা বিক্রি করতাম, এই যে টমেটো চারাগুলাও যে আমরা উঠে বিক্রি করতে পারতাম। আমাদের একটু টাইম কেন দিল না? এত অমানবিক কেন এই শিক্ষিত মানুষগুলা? 3 মাসের কিবা 4 মাসের সময় দিতে বলে তুমি কাঁচাই উদ্ধার করো, আমরা এই সরকারি বাগান করবো কিবা একটা করবো, কি কেন আমরা হয়েছে না? অমনি ওটা ছড়িয়ে তারা খাটিয়ে লাগলো, পশুর মতো কাজ করে গেছে। এই যে কাণ্ডব লীলা এই বাগানে চালাইছে। হাটটা তো 5 বছর আগে হাটলায় না, লাগায় গেলেও হাটলায় না, কখন হাটও। তবে চাঁদা দাবি বা প্রতিহিংসাবশত গাছ কাটার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বন বিভাগ। তাদের দাবি, জমিটি সরকারি বনভূমি এবং দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, তাই আইন অনুযায়ী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যেহেতু এটা সংরক্ষিত বনভূমি, বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম, আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এদিকে এনজিও থেকে প্রায় 20 লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছেন এই বাগান। কয়েক মাস পর ফল বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল, কিন্তু বাগান ধ্বংস হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ এবং সংসার চালানো দুই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। 2 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা বেতার। ঢাকার কর্মসূচি সম্প্রচার আর নামমাত্র অনুষ্ঠান দিয়ে চলছে কেন্দ্রটি। এতে বেকার হয়ে পড়েছেন 2000-এর বেশি শিল্পী, কলাকুশলী। খুলনা বেতার কেন্দ্র পূর্ণাঙ্গ চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিল্পীরা। বেতার কেন্দ্র পুনরায় সচলে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখনও স্পষ্ট দগদগে ক্ষতচিহ্ন, পুড়ে যাওয়া স্টুডিও ভবন, রেকর্ডিং ও ট্রান্সমিশন কক্ষ, আর্কাইভ সহ সবকিছু পড়ে আছে এভাবেই। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেতারের একমাত্র পূর্ণাঙ্গ কেন্দ্র খুলনা বেতার, যেখানে সারাক্ষণ লোকের আসা যাওয়া ও বাদ্যযন্ত্রের ঝনঝনানি ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। পুড়ে যাওয়ার 2 বছর পার হলেও এখনও মিলে ছাই ভস্য। কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি কেন্দ্রটি। অনেক শিল্পী একসাথে আড্ডা দিয়েছি, কথা বলেছি, রিহার্সাল করেছি। এটা আসলে মেনে নিতে পারি না, 2 বছর ধরে এই জায়গাটা এভাবেই পড়ে আছে। এই অর্থের উপরেই আমাদের সংসার কিছুটা চলে, আমরা কিন্তু সেই জায়গা থেকে খুব দুর্বিষহ একটা জীবনযাপন করছি। তো 45 বছর ধরে এই বেতারের সঙ্গে জড়িত এবং কাজ করছি। এই 2 বছর কোনো কাজকর্ম নাই। বর্তমানে অস্থায়ীভাবে একটি স্টুডিও চালু করে গুটি কয়েক শিল্পী ও কলাকুশলীর মাধ্যমে চলছে বেতার কেন্দ্রটি। 4 ঘন্টার সম্প্রচারে থাকছে স্থানীয় সংবাদ পাঠ, আর বিশেষ দিনে থাকছে কিছু অনুষ্ঠানমালা। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেছেন শিল্পী, কলাকুশলীরা। শিল্পীদের জন্য পর্যাপ্ত বাজেট আমাদের দরকার এবং খুলনা বেতারকে পূর্ণাঙ্গভাবে চালু করার জোর দাবি আমাদের শিল্পীদের, খুলনাবাসীর। আমরা 2 বছর কিন্তু কোনো অডিশন নিতে পারি না, শিল্পীদের নিতে পারি না, যারা অ্যানাউন্সমেন্ট করে তাদের নিতে পারি না, নাটকে যারা আছে তাদেরও নিতে পারি না। তো ফলে কী হচ্ছে, এই সব লোকজন যারা হয়তো ভাবতো যে একজন তবলা শিখছে, একজন গান শিখছে, একজন গিটার শিখছে, এ কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছে। প্রায় 100 কোটি টাকার উপরে আমাদের
ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মেশিনপত্র সব সহ। আমাদের এখন শিল্পী সম্মানী খাতের যে আগের যে সেই বরাদ্দ, সেটি তো আর এখন আমাদেরকে সরকার দিচ্ছেন না। পুনরায় কেন্দ্রটি চালু করতে হলে ঢেলে সাজাতে হবে সবকিছু। কর্মকর্তারা জানান, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ সব মিলিয়ে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমার মেইনলি আমাদের মূল ভবনটিকে আমরা অক্ষত রেখে, যেটা বড় ধরনের ক্ষতি হয়েছে, স্টুডিও ব্লক, যেখানে শিল্পী কলা কুশলীরা প্রোগ্রাম করেন, এই এবং যন্ত্রপাতির সমন্বয়ে এই কাজটা, এবং আমাদের এখানে একটা সুউচ্চ 400 ফিট উচ্চতার টাওয়ার হবে। 2024 সালের 5 আগস্ট খুলনা বেতারে হামলা ও আগুন দেয়া হয়। পুড়ে যায় বেতারের অবকাঠামো, যন্ত্রপাতি, নথিপত্র সহ সংরক্ষিত অনেক সম্পদ। তাপস সরকার, যমুনা নিউজ। বৃষ্টি আর উজানের ঢল কমে আসায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। ডালিয়া পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নেমেছে বানের জল। তবে পানি কমা বৃদ্ধির কারণে তিস্তার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীতে বিলীনের হুমকিতে বাড়িঘর, হাটবাজার সহ অনেক স্থাপনা, তীররক্ষা বাঁধেও দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে ঝুঁকির মুখে রয়েছে বাঁধ। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পাড়ের বাসিন্দাদের। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় পাথর আমদানির পাশাপাশি ধারাবাহিকভাবে বাড়ছে রফতানিও। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের চাহিদা বেড়েছে নেপালে। সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বাড়াতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাংলাবান্ধা বন্দর থেকে বিদায়ী অর্থবছরে আগের বারের তুলনায় 257 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি পণ্য। একসময় বাংলাবান্ধা নিয়ে প্রতিদিন 150 থেকে 200 ট্রাকে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। এখন রফতানিতেও গতি ফিরেছে। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে যাচ্ছে পশুখাদ্য, কৃষি ও পাটজাত পণ্য, কোমল পানীয় এবং ভোগ্যপণ্য। গত 2 বছরের তুলনায় এই অর্থবছরে আমাদের আমদানি রপ্তানিকারকের মান খুবই ভালো। বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের এই পোর্টে এখন উন্নত হয়েছে। হ্যাঁ, বিভিন্ন পণ্য আপনার ইন্ডিয়া বা নেপালে যাচ্ছে। এক্সপোর্টটা, রপ্তানিটা অনেক বেড়ে গেছে, যে আমাদের ভুসিটা এক্সপোর্ট হচ্ছে। যদি এইভাবে এক্সপোর্টটা কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অনেক আসবে। যে জটিলতাগুলো আছে এগুলো যদি সরকার একটু সুদৃষ্টিতে দেখে এবং আমাদের যে নিত্য নতুন আইটেমগুলো আছে অনুমোদন, এগুলো যদি আসে তাহলে আমরা অনেক উপকৃত হব এবং সরকার অনেক রাজস্ব পাবে। রপ্তানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে বন্দর শ্রমিকদের। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এদিকে পণ্য খালাস কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদি ভেবে এক্সপোর্ট ইনপুট হয়, আমরা যারা জায়গায় লোকাল লোক আছি আমাদের জন্য ভালো। তো এই কার্যক্রমগুলো যদি আরেকটু ফাস্টলি করা যেত তাহলে দেশের এবং আমাদের ইনকাম সোর্সটা বাড়তো। সরকার যদি একটা নজর রাখে তাহলে আমাদের কোর্টটা একটু উন্নত হবে। আমাদের সাধারণ শ্রমিক, আমাদের সাধারণ গাড়ির মালিক, আমাদের সাধারণ ড্রাইভার, আমরা সবাই করে মিলে খাইতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মোট কার্যক্রমের 60%-এরও বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। এর বছরগুলোতে কিছু সমস্যার কারণে আমদানি কিছুটা কম ছিল, তবে এই 25-26 অর্থ বছরে আমদানিও কিছুটা বেড়েছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি খুব শীঘ্রই আমদানি রপ্তানি আবার আগের মতো বৃদ্ধি পাবে এবং বন্দরের কার্যক্রমে আবার গতিশীলতা আসবে এবং একই সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বাংলাবান্ধা কাস্টমসের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরে 230 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 424 কোটি টাকা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।